নমস্কার, হাই নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন দ্য ওয়ার্ল্ড টুডে। শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। প্রথম মহিলা প্রধানমন্ত্রী জাপানে। নারী শক্তির ইতিহাস রচিত হচ্ছে জাপানে। সে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সানাই তাকাইচি। বিরল খনিজে আতে ঘা। চীনের ওপর 155% শুল্ক চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের। 1 নভেম্বর থেকেই কার্যকর হবে নয়া শুল্ক হার। আমেরিকায় কর্মরত ভারতীয়দের জন্য সুখবর। আমেরিকায় কর্মরত ভারতীয়দের দিতে হবে না $1 লক্ষ ভিসা ফি, ঘোষণা ট্রাম্পের। গদিচ্যুত হওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠকে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সেই বৈঠক থেকেই তোপ দাগলেন বর্তমান অন্তর্বর্তী সরকারকে। প্রথম মহিলা প্রধানমন্ত্রী জাপানে। নারী শক্তির ইতিহাস রচিত হচ্ছে জাপানে, কারণ সে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সানাই তাকাইচি। নারী শক্তির ইতিহাস জাপানে। প্রথম মহিলা হিসাবে সে দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন সানাই তাকাইচি। মঙ্গলবার জাপান পার্লামেন্টের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠের সমর্থন পেয়েছেন তিনি। জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে জাপানের দায়িত্ব সামলাবেন সানাই। জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সানাইকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। গত 3 মাস ধরে জাপানের রাজনীতিতে ডামাডোল চলেছে। জুলাই মাসে নির্বাচনে পরাস্ত হয়েছে তাকাইচির লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি। তবে অন্যান্য দক্ষিণপন্থী দলগুলির সঙ্গে জোট বেঁধে ফের ক্ষমতায় এসেছে এলডিপি। এহেন পরিস্থিতিতে জাপানের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শিগেরু ইশিবা। তারপরেই নিম্নকক্ষে নির্বাচিত হন সানাই জাপানের প্রধানমন্ত্রী হিসেবে। প্রয়াত শিনজো আবের মতোই রক্ষণশীল মানসিকতা রয়েছে সানাইয়ের, এমনটাই বলে জাপানের রাজনৈতিক মহল। 104তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন সানাই। প্রথমবার মহিলা প্রধানমন্ত্রী পাবে জাপান। বন্ধু জাপানের নতুন রাষ্ট্রপ্রধানকে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। জাপানি হরফে তিনি লিখেছেন, জাপানের প্রধানমন্ত্রী হওয়ায় সানাই তাকাইচিকে অনেক অভিনন্দন। আগামী দিনে ভারত জাপানের সম্পর্ককে আরও দৃঢ় করতে আপনার সঙ্গে কাজ করতে চাই। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতাবস্থা এবং উন্নতির জন্য ভারত জাপানের গভীর সম্পর্ক খুবই জরুরি। জীবনের শুরুতে সাংবাদিক ছিলেন সানাই। রাজনৈতিক জীবনে কট্টর দক্ষিণপন্থী হিসেবেই পরিচিত তিনি। সমলিঙ্গ বিয়ের তীব্র বিরোধিতা করেছেন। দম্পতিদের আলাদা পদবি রাখার প্রস্তাবও নাকচ করে দিয়েছিলেন তিনি। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে তাইওয়ানের স্বাধীনতার পক্ষে সওয়াল করেছেন। প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে নিজের আদর্শ বলে একাধিকবার জানিয়েছেন সানাই। হাই নিউজ নেটওয়ার্ক। বিরল খনিজে আতে ঘা। চীনের ওপর 155% শুল্ক চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের। 1 নভেম্বর থেকে কার্যকর হবে নয়া এই শুল্ক হার। আতে ঘা লাগতেই চীনের বিরুদ্ধে দাঁত লোক বের করল আমেরিকা। চীন যদি আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তিতে রাজি না হয়, সেক্ষেত্রে ড্রাগনের 155% শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি সম্পন্ন না হলে 1 নভেম্বর থেকে কার্যকর হবে নয়া এই শুল্ক হার। সব মিলিয়ে বিরল খনিজকে কেন্দ্র করে আমেরিকা ও চীনের সংঘাত এবার চরম আকার নিল। সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিসের সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপরই চীন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে চীন শুল্ক বাবদ আমেরিকাকে বিপুল পরিমাণ অর্থ দিচ্ছে। বর্তমানে তাদের উপর শুল্কের হার 55%। তবে এটাই শেষ নয়। দুই দেশের মধ্যে যদি বাণিজ্য চুক্তি সম্পন্ন না হয়, সেক্ষেত্রে নভেম্বর থেকে ওদের 155% শুল্ক দিতে হবে। একই সঙ্গে ট্রাম্প বলেন, আশা করব আমাদের এই কড়া পদক্ষেপ নিতে হবে না। তার আগেই প্রেসিডেন্ট জিনপিং এর সঙ্গে ভালো বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে পারব। রবিবার সাংবাদিক বৈঠকে ট্রাম্প জানিয়েছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে।
আবার কিছু বিষয়ে মতবিরোধ রয়েছে। বর্তমানে শুল্ক বাবদ ওরা বিপুল অর্থ ব্যয় করছে, কিন্তু এটা কমানোরও সুযোগ রয়েছে। সেক্ষেত্রে তাদের তরফে আমাদেরও কিছু দিতে হবে। এটা কোনোভাবেই একমুখী হতে পারে না। অন্যথায় যে পরিমাণ শুল্ক চাপবে তাতে ওরা আর আমেরিকায় ব্যবসা করতে পারবে না। উল্লেখ্য, চীনের সঙ্গে আমেরিকার এই দ্বন্দ্বের মূল কারণ হল বিরল খনিজ। এই খনিজ রপ্তানির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। 9 অক্টোবর চীনের তরফে জারি নির্দেশিকা অনুযায়ী 0.1% বেশি বিরল খনিজ পদার্থ রয়েছে এমন পণ্য রপ্তানি করতে গেলে সরকারের অনুমতি নিতে হবে। বিদেশে সামরিক ব্যবহারের জন্য বিরল খনিজ রপ্তানি করা যাবে না। নতুন কিছু খনিজ যুক্ত হয়েছে নিষেধাজ্ঞা তালিকায়, আর এতেই বিপাকে পড়েছে আমেরিকা। কারণ আধুনিক পৃথিবীর মূল চালিকা শক্তি হল বিরল খনিজ। প্রযুক্তি ক্ষেত্রকে এই খনিজ ছাড়া ভাবাই যায় না। অত্যাধুনিক সামরিক অস্ত্রের ভিত্তি এই খনিজ। এদিকে বর্তমানে বিরল খনিজে বিশ্বের একছত্র অধিপতি হয়ে উঠেছে চীন। 2025 সালের রিপোর্ট অনুযায়ী বর্তমানে বিশ্বের সবথেকে বেশি বিরল খনিজ মজুত রয়েছে চীনে, 44 মিলিয়ন মেট্রিক টন। দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল, যেখানে রয়েছে 21 মিলিয়ন মেট্রিক টন। তৃতীয় স্থানে ভারত, 6.9 মিলিয়ন মেট্রিক টন রয়েছে। তবে চীন বিশ্বের 70% বিরল খনিজ খনন এবং 90% বেশি প্রক্রিয়াকরণ নিয়ন্ত্রণ করে। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকায় কর্মরত ভারতীয়দের জন্য সুখবর। দীপাবলিতে ভারতকে সুখবর দিল ট্রাম্প। আমেরিকায় কর্মরত ভারতীয়দের দিতে হবে না $1 লক্ষ ভিসা ফি। আমেরিকায় কর্মরত ভারতীয়দের বছরে $1 লক্ষ মার্কিন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা 90 লক্ষ টাকা ভিসা ফি বাবদ দিতে হবে। গত মাসে এমনই নির্দেশিকায় স্বাক্ষর করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস ভারতীয় সময় মঙ্গলবার ভোররাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই নির্দেশিকা আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মরত ভারতীয়দের উপর প্রযোজ্য হচ্ছে না। ট্রাম্পের গত মাসের সিদ্ধান্তে কয়েক লক্ষ ভারতীয় চাকরি জীবনে ছেদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কারণ ভিসা রিনিউ করাতে বছরে $1 লক্ষ মার্কিন ব্যয় করতে নিয়োগকর্তা ভারতীয় সংস্থাগুলি অপারগ বলে জানিয়েছিল। স্বভাবতই বিপুল সংখ্যক ভারতীয় দেশে ফিরে আসার সম্ভাবনা দেখা দেয়। যদিও মার্কিন বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, ভিসার পূর্ণ মেয়াদ শেষ হওয়ার পর নয়া হারেই ফি মেটাতে হবে। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপে এই বিষয়টি উত্থাপিত হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন। ভিসা রিনিউয়াল করে থাকে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ভিসা সার্ভিসেস। বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, H-1B ভিসা রয়েছে এমন ভারতীয়দের ক্ষেত্রেও গত মাসের নির্দেশিকা কার্যকর হবে না। তারা আপাতত আগের নিয়মেই ভিসা রিনিউয়ালের সুযোগ পাবেন। ওই সংস্থা আরও জানিয়েছেন, কেউ ভিসা চরিত্র বদলে H-1B ক্যাটাগরির ভিসা পেতে চাইলেও অতিরিক্ত ফি দিতে হবে না। ওয়াকিবহল মহল মনে করছে, ট্রাম্প প্রশাসনের এই ঘোষণা এক কথায় দীপাবলির উপহার। কারণ এবার মার্কিন প্রবাসী ভারতীয় চাকরি এবং পেশাজীবীরা নয়া ভিসা নীতি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। দীপাবলিতেও অনিশ্চয়তার অন্ধকার গ্রাস করেছিল তাদের। হোয়াইট হাউসের মঙ্গলবার ভোরের ঘোষণায় অনেকেই দুশ্চিন্তা মুক্ত হলেন। আমেরিকায় বর্তমানে 3 লাখের কিছু বেশি ভারতীয়র H-1B ভিসা রয়েছে, যা এই ক্যাটাগরির মোট ভিসার 70%। দ্বিতীয় স্থানে রয়েছে চীন। 12 থেকে 13% এই ভিসা ইস্যু হয়েছে চীনা নাগরিকদের জন্য। আমেরিকা প্রতি বছর আনুমানিক 85,000 H-1B ভিসা লটারির মারফত ইস্যু করে থাকে। হাই নিউজ নেটওয়ার্ক। গদিচ্যুত হওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠকে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সেই বৈঠক থেকেই তোপ দাগলেন বর্তমান অন্তর্বর্তী সরকারকে। সরকার পতনের পর প্রথম সাংবাদিক বৈঠক করলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। আর সেখানেই তিনি তোপ দাগেছেন বর্তমান অন্তর্বর্তী সরকারকে।
তিনি বলেন, সুশীলা কার্কি সরকার কোনো কারণ ছাড়াই আমাকে গ্রেফতার করতে চাইছে। তার অভিযোগ, দেশের পরবর্তী সাধারণ নির্বাচন পরিচালনার ব্যাপারে অন্তর্বর্তী সরকার কোনো গুরুত্ব দেখাচ্ছে না। উল্লেখ্য, এর আগেও গোপন আস্তানা থেকে কার্কি সরকারের সমালোচনায় সরব হয়েছেন ওলি। গত মাসে শনিবার ভক্তপুরে তার দল সিপিএনের ছাত্র ও যুব সংগঠনের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। রবিবার কাঠমান্ডুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওলি বলেন, কার্কির অন্তর্বর্তী সরকার কোনো কারণ ছাড়াই আমাকে গ্রেফতার করতে চাইছে। জেনজির রক্তক্ষয়ী আন্দোলনে গোটা দেশে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল। আগামী মার্চে নেপালে সাধারণ নির্বাচন, কিন্তু তা পরিচালনার ব্যাপারে সরকার কোনো গুরুত্ব দেখাচ্ছে না। একই সঙ্গে ভেঙে যাওয়া হাউস অব রিপ্রেজেন্টেটিভ ফের পুনর্গঠনেরও দাবি জানিয়েছেন ওলি। উল্লেখ্য, 8ই সেপ্টেম্বর নেপালের সংসদের সামনে যুব সমাজের বিক্ষোভ চরম আকার নেয়। সোশ্যাল মিডিয়া বন্ধের বিরুদ্ধে শুরু হয়েছিল এই আন্দোলন। দাবি ওঠে দুর্নীতিতে ভরা এই সরকারের অবসানের। বিক্ষোভ সামাল দিতে নিরাপত্তা বাহিনী জল কামান, কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ে, যার জেরে মৃত্যু হয়েছিল 21 জনের। তার পরদিন আরও 39 জনের মৃত্যু হয়। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় 15 জনের। গণবিক্ষোভে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় 74। চাপের মুখে নেপালের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেয় ওলি। পদত্যাগ করেন বহু মন্ত্রীও। ভেঙে যায় সরকার। এরপর জেনজির সমর্থনে অন্তর্বর্তী সরকারের প্রধান হন সুশীলা কার্কি। হাই নিউজ নেটওয়ার্ক। পাকিস্তানে হামলা টিটিপির অর্থাৎ তেহরিক-ই-তালিবানের হামলায় 7 জওয়ানের মৃত্যু হয়েছে, অন্তত আহত হয়েছেন 15 জন। পাকিস্তানে ফের হামলা তেহরিক-ই-তালিবানের। এই হামলায় 7 জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি অন্তত 15 জন আহত হয়েছেন। জানা গিয়েছে, সোমবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার দারাবান এলাকায় এই হামলা চলে। পাক সেনার পাল্টা গুলিতে বেশ কয়েকজন হামলাকারীর মৃত্যু হয়েছে বলে দাবি হচ্ছে। জানা গিয়েছে, ওই এলাকায় একটি গ্যাস পাইপলাইন প্রকল্প রয়েছে পাক সরকারের। জঙ্গি হামলার আশঙ্কার জেরে এখানকার নিরাপত্তায় সর্বদা সেনা মোতায়েন থাকে। সোমবার অতর্কিতে এখানকার নিরাপত্তা বাহিনীর কনভয়ে হামলা চালায় টিটিপি। কেউ কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় গুলিবৃষ্টি, আর সেখানেই মৃত্যু হয় 7 জনের। আহত হয়েছেন আরও অন্তত 15 জন। পাল্টা গুলি চালায় পাক সেনাও। প্রত্যক্ষদর্শীদের দাবি, দীর্ঘক্ষণ ধরে চলে দুপক্ষের গুলির লড়াই। হামলাকারী দলের 8 জনের মৃত্যু হয়েছে বলে দাবি পাক সেনার। আহত জওয়ানদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে বিপুল সংখ্যায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। উল্লেখ্য, পাকিস্তানের তেহরিক-ই-তালিবান, বালুচ লিবারেশন আর্মির মতো স্বাধীনতাকামী সংগঠনগুলির পাক সেনার অত্যাচারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরব, যার জেরে খাইবার পাখতুনখোয়া প্রদেশে বারংবার হামলার শিকার হয় পাক সেনা। সাম্প্রতিক সময় একাধিকবার এই অঞ্চলে হামলার মুখে পড়েছে পাক সেনা। মৃত্যু হয়েছে বহু জওয়ানের। পাল্টা এই জায়গাগুলিতে সামরিক অভিযান আগের থেকে অনেক বাড়িয়েছে শাহবাজ সরকার। 2025 সালের সেপ্টেম্বরে দারাবানে একটি অভিযানে 13 জনের মৃত্যু হয়। পাক সেনা দাবি করে মৃতরা চরমপন্থী গোষ্ঠীর সদস্য। এপ্রিলেও ডেরা ইসমাইল খানের তাকওয়ারা এলাকায় অভিযানে মৃত্যু হয়েছিল 9 জনের। এদিকে 2021 সালে মার্কিন সেনাকে তাড়ানোর পর আফগানিস্তানের শাসনভার উঠেছে তালিবানের হাতে। পাকিস্তানের আশা ছিল, আফগানিস্তানে তালিবান সরকার ক্ষমতায় এলে পাকিস্তানকে সমর্থন করবে তারা। পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসের আঁতুড়ঘরগুলি আফগানিস্তান থেকে পরিচালনা করা যাবে। সেখানকার সশস্ত্র সংগঠনগুলিকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। যদিও বাস্তবে তা হয়নি, বরং অতীতের মতো ভারতের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছে তালিবান। তাতেই ক্ষেপে উঠেছে পাকিস্তান। ডুরান্ড লাইনকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সংঘাত চরম আকার নিয়েছে। সম্প্রতি দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি হলেও উত্তেজনা এখনো কমেনি। হাই নিউজ নেটওয়ার্ক।
ভারতের উপর বিপুল শুল্কের ভার অব্যাহত থাকবে যতক্ষণ না রুশ তেল কেনা বন্ধ করবে নয়াদিল্লি। সাংবাদিক সম্মেলন থেকে ট্রাম্প জানিয়েছে, নরেন্দ্র মোদী জানিয়েছিলেন রাশিয়া থেকে তেল আর কিনবেন না। যদিও নয়াদিল্লি এখন অন্য কথা বলছে, সেক্ষেত্রে ভারতকে বিপুল কর দিতে হচ্ছে। ভারতের উপর বিপুল শুল্কের ভার অব্যাহত থাকবে যতক্ষণ না রুশ তেল কেনা বন্ধ করবে নয়াদিল্লি। সাংবাদিক সম্মেলন থেকে ট্রাম্প জানিয়েছে, নরেন্দ্র মোদী জানিয়েছিলেন রাশিয়া থেকে তেল আর কিনবেন না। যদিও নয়াদিল্লি এখন অন্য কথা বলছে, সেক্ষেত্রে ভারতকে বিপুল কর দিতে হচ্ছে। ভারতের উপর বিপুল শুল্কের হার অব্যাহত থাকবে যতক্ষণ না রুশ তেল কেনা বন্ধ করবে নয়াদিল্লি। সমুদ্র হিমাচলে আলুর উৎসবের দিনেও হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সকালে প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিক সম্মেলন করেন ট্রাম্প। সেখানেই তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন রাশিয়ার তেলের ব্যাপারটা তিনি আর করবেন না। যদিও নয়াদিল্লি এখন অন্য কথা বলছে, সেক্ষেত্রে ভারতকে বিপুল কর দিতে হবে। সাংবাদিক সম্মেলনে ভারতের উপর চাপানো শুল্ক এবং রুশ তেল কেনা নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হয়। তখনই তিনি বলেছিলেন যে রাশিয়ার তেলের ব্যাপারটা তিনি আর করবেন না। সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করেন, তাহলে ভারত সরকার এখন বিষয়টি অস্বীকার করছে কেন? উত্তরে ট্রাম্প বলেন, তারা যদিও এমনটাই বলে থাকে, তবে বিপুল পরিমাণ শুল্ক দিতে হবে, তারা তা চায় না। উল্লেখ্য, গত বুধবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, মোদী আজ আমাকে আশ্বাস দিয়েছেন রাশিয়া থেকে ভারত আর তেল কিনবে না। আমরা চাই চীনও সেই একই পথে হাঁটুক। ট্রাম্প প্রথম থেকে দাবি করে আসছেন, ভারত তার প্রয়োজনীয় জ্বালানি তেলের প্রায় 1/3 রাশিয়া থেকে কেনে, আর মস্কো সেই অর্থ ইউক্রেন যুদ্ধে ব্যবহারও করছে। উল্লেখ্য, ট্রাম্পের দাবির পরেই আসরে নামেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে রাহুল কটাক্ষ করেন, প্রধানমন্ত্রী ট্রাম্পকে ভয় পান। খানিকক্ষণের মধ্যেই বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে জানায়, তেল আমদানির ক্ষেত্রে ভারত সবসময় জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ফোনে হোক বা সামনাসামনি আলোচনা, গতকাল কোনোটাই হয়নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে। গতকাল দুই রাষ্ট্রপ্রধান একে অপরকে ফোনই করেননি। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশে নির্বাচনী প্রচারের জন্য আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করেছে খালেদা জিয়ার দল বিএনপি। ভোটের আগে দুটি বুলেট প্রুফ গাড়ি কিনছে তারা। এর মধ্যে রয়েছে একটি বুলেট প্রুফ বাসও। ওই দুটি বুলেট প্রুফ গাড়ি কেনার জন্য ইতিমধ্যেই বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ছাড়পত্র পেয়ে গিয়েছে বিএনপি। বাংলাদেশে নির্বাচনী প্রচারের জন্য আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করেছে খালেদা জিয়ার দল বিএনপি। ভোটের আগে দুটি বুলেট প্রুফ গাড়ি কিনেছে তারা। এর মধ্যে রয়েছে একটি বুলেট প্রুফ বাসও। ওই দুটি বুলেট প্রুফ গাড়ি কেনার জন্য ইতিমধ্যেই বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ছাড়পত্র পেয়ে গিয়েছে বিএনপি। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোকে মন্ত্রক সূত্রে এমনটাই জানানো হয়েছে। আগামী বছরের শুরুর দিকেই বাংলাদেশের সাধারণ নির্বাচন হওয়ার কথা। সে দেশের নির্বাচনে অন্যতম প্রধান দল বিএনপি। ভোটের প্রচারের সময় খালেদা এবং তার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা জোরদার করতে উদ্যোগী হয়েছে বিএনপি। প্রথম আলোর অনুসারে খালেদা এবং তারেকের নিরাপত্তার জন্য এই দুই গাড়ি কেনার অনুমতি দিয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক। মন্ত্রক সূত্রে এই প্রতিবেদনে জানানো হয়েছে, গত জুন মাসে একটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয়েছিল। তারপরে চলতি মাসের শুরুর দিকে একটি বুলেট প্রুফ বাস কেনারও অনুমতি দেওয়া হয়েছে তাদের। তবে এই বুলেট প্রুফ গাড়িগুলি কোন দেশ থেকে কেনা হবে, কোন মডেলের গাড়ি কেনা হবে, তা এখনো বিএনপি শিবির চূড়ান্ত করে ওঠেনি। তবে দলীয় একটি সূত্র মারফত ওই প্রতিবেদনে জানানো হয়েছে, জাপান থেকে গাড়ি কেনার বিষয়ে কথাবার্তা চলছে বিএনপির অন্দরে। বিএনপি চেয়ারপারসন খালেদার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর প্রথম আলোকে জানান, ভোটের সময় খালেদা এবং তারেককে জনসংযোগের জন্য সারা দেশে ঘুরতে হবে। এই সময় তাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। সেই কারণেই বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে বলে দাবি খালেদার নিরাপত্তা উপদেষ্টার। বস্তুত বাংলাদেশে বুলেট প্রুফ গাড়ি কেনার জন্য সরকারি ছাড়পত্র বাধ্যতামূলক। সাধারণত সেই দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, 3 বাহিনীর প্রধান, বিদেশি দূতাবাস এবং রাষ্ট্রপুঞ্জ বা অন্য আন্তর্জাতিক গোষ্ঠীর প্রতিনিধিদের এই ধরনের গাড়ি ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
তবে রাজনৈতিক দলের জন্য এমন ছাড়পত্র অতীতে খুব কমই দেখা গিয়েছে বলে দাবি বাংলাদেশের প্রশাসনিক সূত্রের। হাই নিউজ নেটওয়ার্ক। ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।